Assalamualaikum. Assalamualaikum. At the very first of all, I would like to convey the most beloved Allah Pak who has given me chance to speak. Would like to give warm congratulations to the Madrasa Shikok Shikhakur Vishwaniti and my respected Sir Mr. Sajjad Hussain sir, all the respected authorities of these organizations, my respected Dr. Sheikh Abu Tariq Amruddin sir, Atiyar sir, Abu Siddiqui sir, Kabir sir, Shafakat sir, Tamim Siddiqui sir over here, and all the respected people whom I couldn't take name, I would like to give warm congratulations from the core of my heart. Dear all the audiences, I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program, and I'm here today. I would like to exchange my thought almost 30 minutes from here. So if you want to keep listening me, please keep listening me. And if you look around me, please keep listening me. সম্মানিত উপস্থিতি, আমার খুব ভালো লেগেছে আমি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসা এবং এখানে আমার ভাবনা চিন্তাটাকে আপনার সাথে আমি শুধুমাত্র শেয়ার করে নিতে চাইছি। পৃথিবীর যেই 824 কোটি মানুষ আর 195টার মতন দেশ রয়েছে, এই দেশের এতগুলো দেশের এবং এত মানুষের মধ্যে আপনি একজন, ঠিক এরকম ভাবে বসে আপনি কথাগুলো শোনার চেষ্টা করলে আপনার ভালো লাগবে। অস্ট্রেলিয়ার একটি সাইক্লিং সংস্থা আছে, তার একটা জরিপ গুলো দেখেছে যে আমরা বেশিরভাগ মানুষ আমাদের বাসস্থান এবং কর্মস্থল এর মোটামুটি 8 কিলোমিটারের মধ্যে বসবাস করি। ওই 8 কিলোমিটারের মধ্যে আমরা যা খাই, যা পড়ি, যা দেখি, যেরকম ভাবে ধর্মাচরণ হয়, যেরকম সংস্কৃতি, আমরা মনে করি যে পুরো পৃথিবীতে তাই হয়। মিথ্যে কথা। প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষার বৈচিত্র্যতা যখন আসে, তখন 7 সমুদ্র 13 নদীর পাড়ের কি পরিবর্তন হচ্ছে, এটা আপনার মস্তিষ্ককে এটা প্রমাণ করে দিতে হবে, বোঝাতে হবে, আর নইলে পৃথিবী ছোট হয়ে যাবে। At the very first, I would like to take you a global citizen in the world. আমি আপনাকে গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য আজকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আজকের পর থেকে পৃথিবীতে আপনি যতদিন থাকবেন, ভাবনা চিন্তাটা এরকম গ্লোবালি থাকবে। পুরো পৃথিবীর 824 কোটি মানুষের কোনো একজন মানুষ সাউথ আফ্রিকার কোন এক দেশে বসে যদি ভারতবর্ষে তথা পৃথিবীর মানচিত্রের ইতিহাস লিখতে যেত, তাহলে আপনাকে বাদ দিয়ে লেখা যেত না। আপনি এতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিশ্চয়ই, এটা আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করে কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিচ্ছে। এখানে কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষ বসে আছে। আমি যখন মেন রোড ধরে আসছিলাম, তখন যখন এদিকে টার্ন করলাম, দেখলাম প্রচন্ড কালো মেঘ আর বৃষ্টি। আমার মনে হলো হায় আল্লাহ, কি হবে। তারপর যখন এই রাস্তা দিয়ে যত আসতে থাকলাম, দেখলাম রোদ্দুর হচ্ছে, এত সুন্দর ওয়েদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আজকের এই সুন্দর আয়োজনটাকে কবুল করেছেন। যারা এখানে উপস্থিত রয়েছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি পছন্দ করে বলে বিশ্বাস করতে আমার ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, যারা এখানে রয়েছেন, অনেকের আসবার কথা ছিল, আসেনি। যারা রয়েছেন, আমার মনে হয় যে কোন একটি আয়োজন এমনি এমনি হয় না। পুরো পৃথিবীতে আপনি দেখবেন না কোন একটি আয়োজন হয়েছে সেটা এমনি এমনি হয়েছে। এখানে একটা সুন্দর একটি মঞ্চ হচ্ছে, আপনারা উপস্থিত রয়েছেন, এত স্টুডেন্টস রয়েছে, এই যে এত মিডিয়ার দৌলতে চারিদিকে পৌঁছবে, কোনো না কোনো একজন মানুষ বদলাবে। কোনো না কোনো একজন টিচার আজকের পর থেকে নতুন করে তার ছাত্র ছাত্রীদের জন্য একটা বিশাল ওত নেবে। কেউ না কেউ একজন নতুন করে তার আব্বার জন্য, মায়ের জন্য বাঁচার চেষ্টা করবে। কোনো না কোনো একজন মানুষ বদলাবে, নইলে দুর্যোগের কারণে আজকের এই অনুষ্ঠানটি বাতিল হয়ে যেত।
সম্মানিত উপস্থিতি, সুতরাং সবার আগে প্রথম 1 নম্বর যে বিষয়টা আমি কথা বলা শুরু করলাম সেটা হচ্ছে আপনাকে গ্লোবাল সিটিজেন হতে হবে। ছোট একটুখানি, আমাদের বেশিরভাগ মানুষের পৃথিবীটা খুব ছোট। আমাদের কর্মস্থল, আমাদের বাড়ি, মামা কাকা, আমাদের মামার বাড়ি, খালার বাড়ি, এর বাইরে আমরা কিছু ভাবি না, কিন্তু এর বাইরে একটা বিরাট পৃথিবী রয়েছে। এই পৃথিবীর মানুষ হতে হয় সবার আগে, তারপর চিন্তা ভাবনাটাকে বড় হয়। আপনারা জানবেন আমাদের এই মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের মধ্যে একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেমটাকে রেক্টিকুলার সার্ভিসিং সিস্টেম বলে। এই সিস্টেমটা হচ্ছে আপনি যেরকম ভাববেন মস্তিষ্ক আপনাকে ওই দিকে চালনা করবে। আজকে যদি আপনি ভেবে নেন যে সকালবেলা উঠে আপনি পজিটিভ ভাবছেন, সকালবেলা উঠে আপনি পজিটিভ চিন্তা করছেন, ভালো কিছু করবেন, ভালো কিছু হবে, আগামী দিন পৃথিবীকে দেখিয়ে দেবেন, জীবনটা বদলে দেবেন, দেখবেন আপনার মস্তিষ্ক আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। যদি চিন্তা করেন যে একটা বাইক কিনবেন, খুব সরল ভাবে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করেন। আপনি মনে করেন যে একটা বাইক কিনবেন বলে চিন্তা করছেন কয়েকদিন ধরে। সকালবেলা যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, রাস্তাঘাটে দেখবেন আপনার সব বাইকের দিকে নজর যাচ্ছে। এই বাইকের মডেলটা সুন্দর, ওই কোম্পানিটা ভালো, এই কালারটা বেশি ভালো লাগছে। আপনার মস্তিষ্ক আপনাকে এদিকে চালনা করতে থাকবে। ঠিক সেম আপনি যখন কোন একটা কিছুতে মনোযোগ দিবেন, মস্তিষ্ক ওটাকে চাষ করতে থাকে, মস্তিষ্ক ওটাকে কাল্টিভেট করতে থাকে। আমরা বেশিরভাগ মানুষ আমরা নেতিবাচক দিকে মনোযোগ দিয়ে ফেলি, আর আমাদের মস্তিষ্ক নেতিবাচক জিনিসটা চাষ করতে থাকে, কাল্টিভেট করতে থাকে। চিন্তাবিদ বেলার কোন একজন মানুষ রয়েছেন, উনি বলেন যে একটা মানুষ সারাদিনে প্রায় 65 থেকে 70,000 চিন্তা করে, যার 90% নেগেটিভ চিন্তা করে। হবে না, পারবো না, হইনি, এটা কি করে হবে, এটা আমার দ্বারা হবে না, এরকম মানুষ চিন্তা করতে থাকে। এই চিন্তা ভাবনা থেকে আপনাকে 2 নম্বর হচ্ছে বেরোতে হবে। যখনই আপনি চিন্তা ভাবনা থেকে বেরোতে পারবে, গ্লোবাল সিটিজেন হয়ে যাবে, আপনার জীবন আস্তে আস্তে উত্তরণের পথের দিকে থাকবে। এবার 3 নম্বরে আমি 3টে পার্সোনালিটির কথা বলবো, আপনারা কে কোন পার্সোনালিটিতে রয়েছে মিলিয়ে দেবেন, কিন্তু উইন উইন পার্সোনালিটির মধ্যে আসতে হবে। 3 ধরনের মানুষ থাকে পুরো পৃথিবীতে। 3 ধরনের মানুষ থাকে মোটামুটি একটা জরিপে দেখা গেছে। একটা হচ্ছে লস পার্সোনালিটি। এই লস পার্সোনালিটির মানুষরা সবসময় ভাবে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি করতে পারবো না। কোনো কিছুতেই মানুষগুলো জেতে না। সবকিছুর শুরুতেই মানুষগুলো হবে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার দ্বারা হবে, এটা কি করে সম্ভব। 1 পা এগোই তো 2 পা পিছিয়ে, মানুষগুলো কোনোদিন জেতে না। এই মানুষগুলো প্রান্তিক মানুষ একটা সময় পরে এই পৃথিবী থেকে বিদায় নেয়। এই পার্সোনালিটির মধ্যে আপনি নেই বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। 2 নম্বর একটা পার্সোনালিটি থাকে কল উইন লস পার্সোনালিটি। কখনো ভাবে পারবো, কখনো ভাবে পারবো না। 1 পা এগোই তো 2 পা পিছু। বিরাট মামা কাকার ভাগ্য ছাড়া এসব মানুষ জীবনে কেউ যেতে না। প্রান্তিক মানুষ একটা সময় পরে বিদায় নেয়। লাস্ট একটা পার্সোনালিটি থেকে কল উইন লস পার্সোনালিটি। চলো উইন উইন পার্সোনালিটি, চলো লড়কে লেগে जो होगा देखा जाएगा। যদি একজনও পারে তাহলে আমিও পারি, ইয়েস আই ক্যান। যে একবার ভেবে নেছে ইয়েস আই ক্যান, হি অর শি ক্যান, এটা প্রমাণিত সত্যি। সুতরাং আপনার মস্তিষ্কের মধ্যে এরকম একটি সম্ভাবনা প্রবলভাবে ঢুকিয়ে দিতে হবে, ইয়েস আই ক্যান, আমি পারি। আর ইফ ইউ থিংক ইউ ক্যান, ইউ ক্যান। আমরা যারা এখানে বসে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সুস্থ রাখে, 2 হাত 2 পা সুস্থ, একটা শরীর, একটা ব্রেন দিয়ে থাকে, আপনার জন্য এই পৃথিবীতে অসম্ভব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৃষ্টি করেনি। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন, ডুব করে পড়ে যাবে। এক টুকরো লোহাকে জলে ফেলবেন, ডুব করে ডুবে যাবে। হাজার হাজার টনের উড়োজাহাজকে তো মানুষ ভাসিয়ে রেখেছে, হাজার হাজার টনের জলজাহাজকে তো মানুষ ভাসিয়ে রেখেছে। মানুষ পারে না পৃথিবীতে এরকম কোনো কাজ নেই। আমরা আমাদের সীমাবদ্ধতার মতন করে রেখেছি, শুধু মন থেকে চাইতে হয়। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কোরআন কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। আমরা আসলে মন থেকে চেষ্টা করি না। এত মন থেকে চাইবার জন্য এত আকুল ভাবে চাইতে হবে, একটা সময় পরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সেটা মিলে যায়। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এই এতগুলো কথার পরে কেন চাইবো মন থেকে? কারণ পৃথিবী বদলে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে, দেখবেন আমরা এখন বাদরের মতন সেলফি তুলি কোথাও গেলে, আপনি দেখবেন 1-2 বছরের মধ্যে একটা টেকনোলজি আসছে, এই মোবাইলের ছবি তোলার দিন শেষ হয়ে যাচ্ছে। কি আসবে? দেখবেন যে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, কোন প্রিয় মানুষের সাথে আপনার দেখা হবে, তখন মানুষ ওই ছোট ছোট মানুষ তৈরি করে ফেলছে। এখন মানে আমি সেলফি নিচ্ছিলাম, এখন আপনি ঘুরতে গেলেন কোথাও, ওখানে এরকম অনেক দোকান থাকবে, যে সে আপনাকে 5 মিনিটের মধ্যে ঠিক আপনার মতন ছোট এরকম একটা মানুষ তৈরি করে দেবে, আর আপনি ওইটা এসে বাড়ির চোখে সাজিয়ে রাখবেন। কোন প্রিয়
পরিচিত মানুষের সাথে আপনার দেখা হলো, হ্যান্ডশেক করছেন, ছবি উঠবে না। ওরকম ছোট ছোট দুটো মানুষের হ্যান্ডশেক করা আপনি, আর সেই মানুষটা দেখবেন শোকেজে সাজানো রয়েছে। এরকম এরকম কিন্তু নিয়ে আসছে। আমাকে বুঝতে হবে যে এই পরিবর্তিত পৃথিবীর সাথে আমি কি বদলাচ্ছি। যদি না বদলাই, আমার চিন্তা ভাবনাকে কিন্তু আপনাকে এক্ষুনি বদলাতে হবে। সম্মানিত উপস্থিতি, আর 2 বছরের মধ্যে এরকম একটা মোবাইল আসবে, আর এরকম হাতে নেবেন আর ভাববেন ফেসবুক খুলে দেবে। এরকম হাতে নেবেন আর ভাববেন জিমেইল খুলে দেবে, বলবেন না, ভাববেন। বা নিউরাল লিঙ্ক বলে একটা সফটওয়্যার আসছে। নিউরাল লিঙ্ক হচ্ছে হাতে নেবেন, মস্তিষ্ক এখানে যা চিন্তা করবে, এই মস্তিষ্ক এখান থেকে ওকে ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবে। একটু চিন্তা করতে কঠিন হবে যে এরকম কি সত্যি হবে। 10 বছর আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবী আপনি মেলাতে পারবেন না। প্রচুর চেঞ্জেস আসছে, চেঞ্জের সাথে যারা চেঞ্জ হচ্ছে তারা টিকে রয়েছে, বাকিরা স্রোতের অনুকূলে শুধু ভেসে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এত বড় একটা সময় আসছে আগামী দিনে পরিবর্তনের, আমাকে পরিবর্তন হতে হবে। আইবিএল ওয়াটসন নামে একটা সফটওয়্যার এসেছে আমেরিকাতে, জুনিয়র লয়ারদের কাছে আর কেউ যায় না। জুনিয়র লয়ারদের কাছে কেউ যায় না। ওয়াটসন বলে একটা সফটওয়্যার আছে যেখানে জুনিয়র ডাক্তারদের কাছে কেউ চায় না, সব মেশিন করে দিচ্ছে। 2623টা অপারেশন হয়েছে পুরো পৃথিবীতে লাস্ট ইয়ার, সব যন্ত্র করে দিয়েছে। ডায়াগনোসিস এখনো পর্যন্ত যন্ত্র সেরা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের কাজ কি রয়েছে। আপনারা জানবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা বলছে যে চাকরি খেয়ে নেবে, অনেকে চাকরি চলে যাবে, মিথ্যে কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি খেয়ে নেবে, মিথ্যে কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি খেয়ে নিয়েছে। আগামী 10 বছর পরে বলছে 70% প্রফেশন থাকবে না, যেটা মানুষ করে কমে যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে যে যাচ্ছে কোথায় পৃথিবী, আমি কি সেরকম ভাবে তৈরি হচ্ছি? 2010 সালে আপনি 2000 সালে আপনি গুড হলে চলে যেত, 2010 সালে বেটার হলে চলে যেত। ইন 2025 you have to become best। চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। শুধু পরিশ্রম করে যদি সবচেয়ে বেশি টাকা রোজগার করা যেত, তাহলে রাজস্থানের পাথর খাদানের শ্রমিকরা সবচেয়ে বেশি টাকা রোজগার করত। যদি পরিশ্রম করে বেশি টাকা রোজগার হতো, তাহলে কয়লা খনির শ্রমিকরা সবচেয়ে বেশি টাকা রোজগার হতো। আমরা বেশিরভাগ মানুষ গরিব লোক বলে বলি, আমরা বেশিরভাগ মানুষ আমরা বলি যে আমাদের অবস্থার উন্নতি হয় না। তার প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের পরিশ্রমের সাথে কখনো আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করিনি। আপনি যখন চিন্তা ভাবনাকে উন্নত করবে, আপনার মস্তিষ্ক আপনাকে ওই দিকে নিয়ে যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, যারা এখানে রয়েছেন, আপনারা এই মস্তিষ্কের পরিবর্তনের কথা চিন্তা করার ধরনের মধ্যে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এখন বিষয় হচ্ছে যে এই চিন্তা ভাবনার ধরন পরিবর্তন করতে গেলে আমার কি লাগবে? কিচ্ছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছে দ্যাটস এনাফ। একটি 28-30 বছরের ছেলে ব্যবসায় অনেক লস করেছে। লস করার পরে সে চাকরি বাকরি ট্রাই করছিল, পায়নি। ব্যবসা করতে গিয়ে অনেক লস। লস করার পরে সে একটা সময় এখনো দিনাদার আসে, ঋণগ্রস্ত মানুষ হয়ে গেছে। সে কি করলো? এবার বলছি যে বলেছো বা ভালো লাগে না, এই জীবন রেখে আমি কি করবো? এখন বিষয় হচ্ছে যে আমার পাড়া প্রতিবেশী ভালো রয়েছে, আমার বন্ধু বান্ধব ভালো রয়েছে, এই জীবন দেখে আমার কোনো লাভ নেই। আস্তে আস্তে আত্মহত্যা করবার জন্য একটা বড় ব্রিজের উপরে উঠেছে, উঠে ওখান থেকে লাফ মারবে বলে ঠিক করলো। এখন দেখবেন আপনি যখন নেগেটিভ চিন্তা করেন তখন শয়তান চলে আসে। ফজরে উঠবেন, নামাজ পড়বেন, দ্যাটস এনাফ। যে ভাববেন যে উঠবো, দেখবেন তখন কানের নদীর পিছনে যন্ত্রণা হবে, ভালো লাগবে না, গা ব্যথা হবে, আজকে থাক কাল হবে। আপনি যদি উঠে চান, শয়তান আগে আসে না। শয়তান যখন আসে আপনি নেগেটিভ চিন্তা করা শুরু করে দেন। সুতরাং ও যখন উপরে উঠছে, জোর শয়তান ও কানে কানে বলতে শোনা মরে যাতে বেঁচে দিকে কিনা। এইরকম দেনা নিয়ে কেউ বাঁচতে পারে নাকি? তো উপরে উঠে লাভ দিয়েছে একটা, এবং চুপ করে নিচে পড়েছে। ও দূরে একটা বোটে একটা মাঝি, সে মাছ ধরবার সরঞ্জাম রেডি করছিল। যেই একটা আওয়াজ হয়েছে বুঝতে পেরেছে যে আজকেও কেউ মরতে এসছে। দুম করে বোটটা ঘুরিয়ে এসে ছেলেটার কাছে যাওয়ার চেষ্টা করছে। আর কয়েক সেকেন্ড পরে গেলে মরে যেত, ছেলেটাকে টেনে তুলেছে বোটে। একটু দাপস্ত হওয়ার পরে ছেলেটা চিৎকার করছে, বাঁচালেন কেন আমায়? মরে যেতে এসেছে, আমাকে মরে যেতে দিন। বলছে বাবা মরবে কেন? বলছে অনেক দেনা, এই জীবন বেঁচে আমার লাভ নেই, প্রতিদিন দেনাদার আসে, আমার টাকার দরকার, আমার টাকা নেই, মরে যাবো। বলছে টাকা চাই, কত লাগবে? বলছে মস্করা করছে। বলছে না। বলছে কত লাগবে? খাজানা আছে, খাজানা যাবে। বলছে তাই তো মরতে এসেছি, যাবো না? বলছে চলো। দুজন মাছ ধরা বাদ থেকে চলে গেল। অনেক দূরে গিয়ে একটি ঘরের মধ্যে, তো ঘর পেরিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে দেখলো একটা শেঠজি বসে আছে। এরকম মুক্ত পাক দিচ্ছে, সাদা পোশাক পরা 2-4 জন ছিল। চোখের ইশারায় তাদেরকে বেরিয়ে যেতে বললেন শেঠজি। ছেলেটাকে সামনে বসতে বললো। আর এই লোকটা শেঠজির কানে কানে কি একটা দিয়ে বললো, বলছে 2 লাখ। ডান কানে দিয়ে একটা বললো, মাথা দুলিয়ে বলছে 4 লাখ। আর একটা কি বললো, ওটা বলছে 10 লাখ। যখন সওদা হচ্ছে, ছেলেটি সামনে বসে চিন্তা করছে, আল্লাহ কোথায় চলে এলাম, এ কি হচ্ছে, কি সওদা?
বলছে আপনি আসুন, আপনার সাথে কথা বলবো। বলছে দাঁড়াও, কাজ আছে, এখন যাওয়া যাবে না। বলছে না না আসুন, কি হচ্ছে? বাইরে বেরিয়ে এলো দুজন। বলছে আপনি কি সন্দেহ করছেন? বলছে ওই যে 2 লাখ মানে তোমার একটা চোখ, আর 2 লাখ মানে তোমার আর একটা চোখ, আর 10 লাখ মানে তোমার হার্ট। শোনো, 10 কোটি টাকার বেশি দিতে পারবো না, এর বেশি চাইবে না, হয়ে যাবে? বলছে মানে? বলছে 10 কোটি টাকা দেবো, তোমার এই হার্ট, চোখ, এই জামা চাপাতো নেই না, আমারও তো কিছু চাই, এর বেশি দেবো না, চাইবে না। বলছে মানে এইসব দিলে তো মরে যাবো। বলছে হ্যাঁ, মরতেই তো এসেছিলে, তো মরবে যখন কিছু নিয়ে মরো, ফ্রি ফ্রি মরার কি অবস্থা, চলো। টেনে নিয়ে যাচ্ছে। বলছে যাবো না। এ কি, আমার শরীরের এত দাম? বলছে হ্যাঁ, আমি তো কিছু লাভ করবো এর থেকে। ছেলেটা যখন এরকম সওদার করছে, তখন খুব জোর করে হাতটা ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। ভাবছে আমার শরীরের এত দাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প হয়তো কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীর দিয়েছে আমাদের, এটার কত দাম। আপনারা আমার ভিডিও দেখে থাকবেন, আমি কোন একটা লাস্ট কনফারেন্সে বলেছি, মস্তিষ্কের দাম যদি বিজ্ঞানীরা জানাচ্ছে 5,000 কোটি টাকা, 5,000 crore, ইট ইজ নট ম্যাটার অফ জোক। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, এটা 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। সারা ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাবে, কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে আমাদের দেশে টাকা পেতে পারে। এই মস্তিষ্ক চালাতে এত বিদ্যুৎ লাগে। একটা মানুষ সারাদিনে প্রায় 17,308 বার থেকে 23,609 বার শ্বাস প্রশ্বাস নেয়, নিঃশ্বাস নেয়। একবার যার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত কষ্ট হয়। গবেষণা জানাচ্ছে এই পরিমাণ অক্সিজেন যদি কিনতে পাওয়া যেত তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো সারাদিনে। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতন যে মাল্টি সিটি গুলোতে এত দূষণ, মানুষ অফিস থেকে বেরবার সময় অক্সিজেন বার তৈরি হচ্ছে কাঁচের ঘর, ওরা একটা টাকা দিয়ে 8 ঘন্টা কাঁচের ঘরের মধ্যে ঢুকে যায়, আর 8 ঘন্টা ফ্রেশ অক্সিজেন নিয়ে বাড়িয়ে যায়। ওই 8 ঘন্টার যে টাকা দিতে হয়, সারাদিন দিতে হলে 3.5 লক্ষ টাকা লাগতো। সুতরাং ফ্রিতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি দিয়েছে। বুঝতে হবে এত কিছু যা আছে, এই আমাদের শরীরের মধ্যে যত শিরা উপশিরা আছে, বাবা যদি খুলে খুলে রাখা হতো তাহলে 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো। হেডফোন শুধু পকেটে থেকে রাখবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে। এই সমস্ত বেন গুলো জড়ানোর পেছনে কখনো জড়িয়ে যায় না। এত সুন্দরভাবে মানব সম্পদটাকে তৈরি করা হয়েছে, তারপরেও আমরা কিছু মানুষ সকালবেলা উঠে বলি আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই, আমার দ্বারা হবে না। মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। সম্মানিত উপস্থিতি, বিষয় হচ্ছে আমি আমার জীবনকে কিভাবে দেখছি। পুরো পৃথিবীতে 4 কোটি ইহুদি ডিল করছে তারা। 2006 সালের দিকে বলে দিয়েছিল প্লাস চিহ্ন ডক্টরদের আর থাকবে না। কি থাকবে? একটা ক্রুশ থাকবে, সাপ জড়িয়ে দাও। সারা পৃথিবী মেনে নিয়েছে। এডুকেটেড তারা চিন্তা করে আগামী দিনে কি হবে। They will think what actually after come after 10 years, আমরা ভাবতেই পারি না। সুতরাং আমাদের এই চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। যে সমস্ত মাদ্রাসার হেডমাস্টাররা রয়েছেন, আপনারা স্টুডেন্টস রয়েছেন, প্যারেন্টস রয়েছে, শুধু চিন্তা ভাবনাটাকে বদল করলে আমার মনে হয় একটি সুন্দর জীবনের দিকে আমরা যেতে পারি। সম্মানিত উপস্থিতি, যে কোনো জায়গা থেকে শেখা যেতে পারে। স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য একটু কথা বলবো এবার, টিচারদের জন্য একটু কথা বলবো, আমার পৃষ্ঠটা নেই, তারপরেও একটু আমার দরকার জায়গা থেকে বলবো, একটু প্যারেন্টসদের জন্য কথা বলবো। 3টা সেগমেন্টে কথা বলে আমি একটু শেষ করব। আমি প্রথমে স্টুডেন্টদের জন্য একটু কথা বলি। এই মুহূর্তে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে লিড করছে ইয়াংস্টাররা। এখন বিষয় হচ্ছে যে টু বিকাম লিডারশিপ কোয়ালিটি। বিষয় হচ্ছে আমাদের নিজেদের মধ্যে স্বপ্ন নেই। এখনকার ইয়াংস্টারদের কাছে আমি যখন যাই, আমার খুব কান্না পাই, কষ্ট হয় যে স্বপ্ন নেই। পুরো একটা প্রজন্ম মোবাইলের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, পুরো একটা প্রজন্ম ইনস্টাগ্রামের রিলস, ইউটিউব ভিডিওস এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটুক ভালো লাগে যে একদম স্বপ্নবাদ ছেলে মেয়ের সাথে আমার আলাপ হয়, যারা স্বপ্ন নিয়ে এগোচ্ছে, যারা ভীষণভাবে নতুন করে এই পৃথিবীতে নিজেকে প্রমাণ করবার জন্য এগোচ্ছে। অনেক গ্রাম থেকে আসছে, কিন্তু তারা এটুকু ভেবে এগোচ্ছে যে আমি ভালো থাকতে চাই, আব্বাকে ভালো রাখতে চাই, মাকে ভালো রাখতে চাই। আমি যে টিচার বলেছিল শুনলে অনেক বড় হবি, তার স্বপ্নটাকে পূরণ করার জন্য তারা প্রতিদিন এগোচ্ছে। আরেকদল ছেলে মেয়ের সাথে আমার আলাপ হয়, ওই যে স্ক্রল করতে করতে ইনস্টাগ্রামের ভিডিও রিলস গুলো ভোর 3টায় শুতে চায়, আর সকাল 10টা-11টার সময় ওঠে। তারপর একদিন দেখে যে কিছু তার বন্ধুরা স্যুট বুট করে অফিসে যাচ্ছে, নীল বাতি লাল বাতি লাগানো গাড়িতে অফিসে যাচ্ছে, বিরাট বিজনেস ম্যাগনেট হয়েছে। আর ও বারান্দায় বসে 4টা থেকে 11:30টার সময় বসে ভাবে ওর বাবার রাজনৈতিক নেতার সাথে যোগ ছিল, ওর তো অনেক টাকা ছিল। আসলে তুমি যখন ঘুমাচ্ছিলে ইনস্টাগ্রামে রিলস চালাচ্ছিলে, তখনও পড়াশোনা করেছে, তখনও প্রজেক্ট কমপ্লিট করেছে। আমি ছেলে মেয়েদের বলে চাই যে একটা সুন্দর স্বপ্ন দেখবার জন্য, একটা
একটা সুন্দর স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু স্ট্রেট থাকতে হবে। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, যারা স্টুডেন্টস রয়েছে 4000 কোর্স আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে। It has 4000 course after HS। 4000 কোর্সের একটা করে একটা ছেলে মেয়ে স্যুট বুট পরে অফিসে যেতে পারে, সুন্দর শাড়ি টাড়ি পরে সে অফিসে যেতে পারে, কিছু একটা করতে পারে। একটু না করতে পারলে আগামীতে এই জাতির কিন্তু ভবিষ্যৎটা খারাপ রয়েছে। কারণ একটি জাতির মধ্যে বিলবিল করে কত মানুষ জন্মাচ্ছে, তারা নিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। একটি জাতির মধ্যে কত সুসভ্য নাগরিক তৈরি হচ্ছে, সুন্দর মানুষ তৈরি হচ্ছে, কৃতি মানুষ তৈরি হচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে। এটুকু না হলে সিস্টেম ভালো হয় না। আমি ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলি। ফিনান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা। ফিনান্সিয়াল ফ্রিডম মানে অনেক টাকা নয়। আপনি ছোট্ট করে আর চিন্তা করুন, আমরা তো পীর দরবেশ নই, সাধারণ মানুষ আর আমরা এখানে রয়েছি। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আমি তাকবীরে তাহরিমা করছি আল্লাহু আকবার, সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছি, তার মানে বুঝি না আর মনোযোগ নেই। কারণ সকালবেলা উঠে যদি আপনি ভাবেন কি খাবেন, আপনার সিজদা ভালো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষরা আমরা হয়তো মনোযোগ দিতে পারি না। তাই জন্য যারা এখানে ইয়াংস্টার বসে রয়েছে, আমি প্রত্যেকই ফিনান্সিয়াল ফ্রিডমের আওতায় আনবার চেষ্টা করছি যে একটা সুন্দর ক্যারিয়ার করে আব্বাকে ভালো রাখো, মাকে ভালো রাখো, পাড়া প্রতিবেশীকে ভালো রাখো, সুন্দর সিজদা করো, দেখবে একটা অদ্ভুত শান্তি আসছে। আমার কাছে একটা ছেলে এসেছিল কদিন আগে, এসে বলছে স্যার একটু আমার বাড়ি যাবে। আমি বললাম কি হয়েছে বাবা? বলছে স্যার একটু বাড়ি চলুন, চোখের কোণ চিকচিক করছে, চোখের কোণে জল চলে এসেছে। কি হয়েছে? বলছে স্যার ছোটবেলা থেকে আমি এমন একটি বাড়িতে মানুষ হয়েছি যে আমার আব্বা মা বারান্দায় থাকতো স্যার, অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে। আপনার কাছে 6-7 বছর আগে এসেছিলাম, আপনি বলেছিলেন এইটা করো স্যার, আজকে করে একটা ভালো জায়গায় এসেছি, চাকরি করি, ছোট্ট একটা বাড়ি করেছি স্যার। আমার 26 বছর বয়স স্যার, আর এই 26 বছরের প্রথমবার আমি আমার আব্বাকে দেখবো আজকে যে আমার আব্বা ঘরে ঘুমাবে। স্যার একটা ছোট্ট বাড়ি করেছি আব্বার জন্য, মায়ের জন্য, আজকে ঘরে ঘুমাবে। এটুকুই তার কাছে বিরাট শান্তি। আমি এরকম একটা প্রজন্ম চাই যে যারা সুন্দরভাবে তার জীবনটাকে লিড করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে যারা ইয়াংস্টার এখানে আছে, একটা স্বপ্ন তৈরি করতে হবে। স্বপ্ন ছাড়া একটি মানুষ ব্যর্থ, আর ব্যর্থ মানুষকে পৃথিবী কখনো দাম দেয় না। শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি কথা, কি ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। এমনি কিন্তু কেউ ভালোবাসে না, এমনি কেউ এসে বলবে না এসে বসো, এমনি কেউ এসে আপনাকে বলবে না যে কিছু করে খাও। যোগ্যতা যোগ্য তৈরি করতে হবে। যোগ্য ছাড়া কোন একটা মানুষ তার উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছাতে পারে না। ঠিক সেরকম ভাবে ইয়াংস্টারদের বলি, অপরচুনিটি, পুরো পৃথিবী ফুল অফ অপরচুনিটি আমরা খুঁজে পাই না। পুরো পৃথিবী একটা সুযোগ আমরা খুঁজে পাই না। এই খোঁজার জায়গাটা তৈরি করতে হবে। আবারও বলে যায়, ইয়াংস্টারদের জন্য 4000 কোর্স আছে, 4000। একটা ছেলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরে যে কোনো একটা কোর্স করে সুটবুট পরে অফিসে যেতে পারে। আপনার সাথে যদি আমার আর কোনোদিন নাও দেখা হয়, যদি কোনোদিন মুখোমুখি আর না হই, যদি কোনোদিন মনে হয় যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইজি, আমি নিচে পড়ছি স্যার, I need your help, আপনার আমার দূরত্ব একটা ফোন কলে, just make me a phone call, 24/7 my phone number is open for you। আমার খুব ইচ্ছে করে এটা বলতে, ভালো কথা বলা একটা ইবাদত। আমি জানি আমার কথাই কেউ ভালো হলে ওখান থেকে আমারও কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। সুতরাং আপনাকে এই জায়গাটা তৈরি করতে হবে। আর ছেলে মেয়েদের জন্য একটু বলে রাখি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি দোয়া দিতে পারে আব্বা মা। আব্বা মার সাথে এত সুন্দর ব্যবহার থাকবে, এত সুন্দর ভাবে তাদের সাথে ব্যবহার আচরণ থাকবে যে তারা যেন প্রত্যেকটা সিজদাতে দোয়া করে। এটা নিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। মাকে বলছো তুমি বেশি বোঝো, বাবাকে বলছো কি করেছো আমাদের জন্য, অকারণ চিৎকার করো। আর বাপে ডাক্তার হবে 99% কে জীবনও হবে না। স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। বাবাকে বলছে যে কি করেছো আমাদের জন্য, আর খাতায় 99%। পৃথিবীর একটি যোগ্য মানুষকে দেখাতে পারবেন না যে বিরাট বড় হয়েছে আর বাবা মার দোয়া পায়, কেউ নেই। আপনি বলবেন জানা আছে 10 তলা বাড়ি, ও দেখবেন হসপিটালে রেখেছে, কাজে শুনতে পারে না, নিচে শুয়ে 16টা গাড়ি গাড়িছে, ও হুইল চেয়ারে থাকে। আমি ওইদিকে যাচ্ছি না। আব্বা মার দোয়া নিতে হবে। সো হ্যাভ টু হ্যাভ দিস কাইন্ড অফ অপরচুনিটি। যখন রয়েছে তখন এগুলো নিতে হবে এবং তৈরি করতে হবে এবং এভাবে এগোতে হবে। ছেলে মেয়েদের জন্য আমি একটা কথা বলে চাই কি, টিচার এবং স্কুল যে অথরিটিজ এর কাছে তোমরা পড়ো, সেই জায়গাটাকে সম্মান করতে হবে। এটাকে ইবাদত বলে। যে স্কুলে পড়ো, যে টিচারদের সামনে পড়ো, এখন টিচারদেরকে রেসপেক্ট করো না আর ভাবে যে ওই ক্লাসরুমে বসে সব পড়া মাথায় ঢুকবে, কোনোদিন সম্ভব নয়।
আমি টিচারের পেছনে বলছি, এমন একটা নাম টাম দিয়ে টিচারকে খুব আচ্ছা গাইলে করে বললাম, বন্ধুদের সাথে হাসলাম, আবার কিছুক্ষণ পরে টিচারের ক্লাসে বসে ভাবছি যে ওই পড়া মাথায় ঢোকাবো, জীবনও হয় না। আমার ভোরে ঘুমাতেও ভালো লাগে, আবার ভোরে সূর্যটা দেখতেও ভালো লাগে, দুটো একসাথে হয় না, একটাকে বেছে নিতে হবে। সো প্লিজ কি আরেকটা কথা বলবো স্টুডেন্টদের জন্য, যারা এই বয়সের ছেলে মেয়েরা, আমি হয়রান হয়ে যাই, আমার অফিসে কত দূর দূর থেকে বাবা মায়েরা আসে, সব রিলেশনশিপে আক্রান্ত, সবার প্রেম করতে হবে, সবার রিলেশনশিপে থাকতে হবে, নইলে স্ট্যাটাস থাকে না। এই জায়গা থেকে বেরোতে হবে, বুঝতে হবে কি বিয়ের আগে যে প্রেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, বিয়ের পরে যে প্রেম ওটা হালাল হয়ে যায়, তারপরে হোক হাজবেন্ডের সাথে, কিন্তু বিয়ের আগে এখানেও একই জিনিস। আমি একটি হারাম রিলেশনশিপে থাকবো, আমার ভাববো বিরাট বড় জায়গায় যাবো, দুটো একসাথে হবে না। আমি বাবা মায়েরা যারা রয়েছে, টিচার যারা রয়েছে, একটু তাদেরকে গাইড করবেন। কোনোদিন বাবা মায়েরা রাতে খেতে বসার সময় একটা 9 পড়া মেয়েটাকে বলবেন যে মা, বিয়ের আগে যেটা হয় ওইটা হারাম, ওইটা করতে ওটা খারাপ, ক্যারিয়ার তৈরি হয় না, ওরা বুঝে যায়। আমরা কখনো তাদেরকে বলিনি, ভারতীয় উপমহাদেশে এইগুলো বলা হয় না। একজন কিছু খারাপ করে ফেলে আমরা বলে দিতাম তেজ্য পুত্র তেজ্য কন্যা, আমরা তো শেখাইনি তাদের। সুতরাং আগে শেখাতে হবে, তাদেরকে একটু বলবেন বলে আমার বিশ্বাস করতে ভালো লাগে। ছেলে মেয়েদের জন্য একটু আমার মনে হয়, যদি কোনোদিন মনে হয় 4000 বুকসের কোনটা কি করবে, আমি তোমাদের জন্য সেই সহযোগিতা করতে আমার ভালো লাগবে। একটা টেস্ট রয়েছে, রাইসাক টেস্ট, এটাকে ক্যারিয়ার কাউন্সেলিং বলে। একটি ছেলে মেয়ে তাদের চিন্তা ভাবনা অবস্থান অনুযায়ী একটা ক্যারিয়ার দেওয়া চায়। ক্যারিয়ার যখন তৈরি হবে, তার ছেলে মেয়ে ভালো হবে, তার ছেলে মেয়ে আরো ভালো হবে, এভাবে সভ্যতার বিবর্তন হয়। যখনই এই জিনিসটা না আসে, সভ্যতার বিবর্তনের নেগেটিভিটি চলে আসে, সেটা না হবে বলে আমার মনে হয়। যে কোনো জায়গা থেকে শেখার অপরচুনিটিস রয়েছে, ছেলে মেয়েদের বললাম ওইটুকু তোমরা করবে। তোমরা সচিন তেন্ডুলকরের নাম শুনে থাকবে, নাম শোনা আছে না? সচিন তেন্ডুলকর কি করে ছেলে মেয়েরা জানো? কি করে সচিন তেন্ডুলকর? কি করে? ফুটবল খেলে, ফুটবল খেলে, ক্রিকেটার। তামিলনাড়ুতে খেলতে গেছে, একটি হোটেলে উঠেছে। সেই হোটেলে অনেক ওয়ার্ড বয়রা রয়েছে, অনেক লোকেরা ওখানে চাকরি করে। তো একটি ছেলে সচিন তেন্ডুলকরের ডাই হার্ট ফ্যান। সে ম্যানেজারের কাছে কি বলছে, স্যার একটু সচিন তেন্ডুলকরের সাথে আমার দেখা করার সুযোগ করে দেন, আমি ওনার ডাই হার্ট ফ্যান স্যার। মানে ওর কাজে আর মন নেই, সবাই বুঝতে পারছে। তো একটা ফোন গেল তার রুমে, যে স্যার আমাদের হোটেলের একজন বয় আছে, উনি একটু আপনার সাথে দেখা করবেন, আপনার ডাই হার্ট ফ্যান। ইন দ্য মিন টাইম আপনাকে বলে রাখি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফিতে ঘটনাটা উল্লেখ করা আছে। উনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, তাকে থ্যাঙ্কস পাঠিয়েছিলেন। তো ছেলেটা যখন অপরচুনিটিস পেল ওই হোটেলের ঘরে গিয়ে তার সাথে দেখা করার, খুব আনন্দে আত্মহারা, ঘরের বেড টিপেছে, দরজা খুললো, ভেতরে গিয়ে কিছু কথা বলে একটা সেলফি টেলফি তুলে নিল আর কি। তো তারপরে চলে যাওয়ার দরজার কাছে গিয়ে বলছি, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলছে না বলুন, বলছে না বলুন, আমি তোমার কথা শুনবো। বলছে স্যার একটা ভিডিও দেখায়, তারপরে বলি আপনাকে। তো সচিনের যে ক্রিজে রয়েছে, সেই খেলার একটা ভিডিও দেখাচ্ছে। ভিডিও দেখিয়ে বলছে, স্যার আপনি যে এলবো কাটটা পরে এখানে এটি একটু বড় হয়ে গেছে স্যার, যদি একটু ছোট করে না, আপনার সমস্ত শট নিতে সুবিধা হবে, আর আপনার মনে হয় বেশি ভালো হবে এটা। বলে চলে যায়। সচিন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে পরের ম্যাচে ও কি ভাবলো, এলবো কাটটা ছোট করে নামলে ওদের শট নিতে সুবিধা হচ্ছে, এবং দেখলেন যে দুর্দান্ত ভাবে ম্যাচটাকে ট্যাকেল করা যাচ্ছে, বলগুলোকে ট্যাকেল করা যাচ্ছে। তারপরে উনি ওকে একটা ছোট্ট থ্যাঙ্কস পাঠিয়েছিল, বলে যে আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, আমার ক্যারিয়ারে আরো অনেক বেশি পালক যোগ করেছে। তারপরে তার অটোবায়োগ্রাফি থেকে লেখা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট এবং সত্যি ঘটনা, কিন্তু এটা বোঝায় যে জীবনের কারণ থেকে, যে কোনো মানুষের থেকে শেখা যায়, যে কোনো মানুষের থেকে পরামর্শ নেওয়া যায়, এবং প্রত্যেকের কাছ থেকে অপরচুনিটি রেখে দিতে হবে। এগুলো এই প্রজন্মের ছেলে মেয়েদের শেখা দরকার, এবং তারা একটু বিশ্বাস করবে বলে আমার ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, আমি টিচারদের জন্য একটু কথা বলে আমার ঘুরতে ঘুরতে মনে হয়, আমার পুরো আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং আমাদের রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে আমি যখন যাই, আমার মনে হয় যে মূল যে বিষয়টা দরকার, আমি ভুল হতে পারি, আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ এখানে মানুষজন রয়েছেন, আমার মনে হয় যে স্বপ্ন দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে স্বপ্ন দেখতে জানে না, সেই পৃথিবীকে স্বীকার করতে জানে না। যে স্বপ্ন দেখতে জানে না, সে তার সাফল্যের দিকে যেতে পারে না। মানুষ তার স্বপ্নের সমান বড়।